পেজে তো অনেক কোশ্চেন আসে, সবগুলোর উত্তর দেওয়া সম্ভব না, কিছু বাছাইকৃত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি। আমার কাছে মনে হয় এটা ওভারঅল সবারই লাগবে। সবার না লাগলেও দেখবেন যে পরিবারে কারো না কারো এই সমস্যা আছে যে চুল পড়ে যাচ্ছে, স্যার এটার কারণ কি এবং এখান থেকে কিভাবে বের হওয়া যেতে পারে, কিছু উপায় চেয়েছে। তো আসলে দেখেন, চুল পড়ার কিন্তু অনেকগুলো কারণ রয়েছে। হ্যাঁ, তো এটা নিয়ে আমরা এর আগে অনেক আলোচনা করেছি। মূলত 1 নাম্বার কারণ হিসেবে আমি যেটা দেখি সেটি হচ্ছে যে এখন কিন্তু মানুষ খুব বেশি স্ক্রিন টাইম নিচ্ছে, মোবাইলে এত বেশি আসক্ত, কোন দিক দিয়ে টাইম চলে যাচ্ছে সে নিজেও জানে না। রাত জাগতেছে, রাত পার হয়ে যাচ্ছে, 2টা 3টা বেজে যাচ্ছে, তারপরে ঘুমাচ্ছে না। তো এই যে রাতের ঘুমটা তার কম হচ্ছে এবং মোবাইলের স্ক্রিন টাইমটা তার অনেক বেশি যাচ্ছে, আমাদের বেশিরভাগ মানুষের এরকম হচ্ছে। এটা কিন্তু চুল পড়ার একটা অন্যতম কারণ। এরপর দেখবেন বিভিন্ন কারণে এই যে আমরা দুনিয়া 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 করছি, আখিরাতের চিন্তা খুব একটা নাই, দিন ইসলাম থেকে আমরা অনেক দূরে চলে যাচ্ছি। এই যে দুনিয়া দুনিয়া করার কারণে কিন্তু দেখবেন আমাদের স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন এই লেভেলগুলো বাড়ছে ধীরে ধীরে। এবং এই প্রত্যেকটা ফ্যাক্টর যেটা আমি বললাম, স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন, এগুলো কিন্তু চুল পড়ার অন্যতম একটা কারণ। স্পেশালি যারা প্রবাসে থাকেন, প্রবাসী ভাইরা আমাকে অহরহ মেসেজ দেয় যে আগে অনেক ভালো ছিলাম, বাসায় ছিলাম, অল্প ইনকাম হয়েছিল, কিন্তু রাত জাগতে হতো না, এত বেশি দুশ্চিন্তা থাকতাম না। এখন ইনকাম বেশি করছি আর কিন্তু দেখা যাচ্ছে স্যার শারীরিক নানা ক্ষতির মধ্যে পড়ছি, স্পেশালি চুল পড়ে যাচ্ছে। এখন যদি আমি চুল পড়া নিয়ে বলছি, আমি চুল পড়াটাই শেষ করি। তো চুল পড়ার অন্যতম একটি কারণ যেমন রাতের ঘুম না হওয়া, আর রাতে দেরিতে ঘুমা, আবার দুশ্চিন্তার মধ্যে থাকা, স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন, এটা একটা কারণ। পুষ্টিজনিত সমস্যা আছে, আমরা অনেকেই সুষম খাবারটা খাই না, প্রোটিনের আমাদের ঘাটতি রয়েছে। এখন প্রোটিন বলতে যে শুধু দুধ, ডিম, মাছ, মাংস এটাই বোঝায় তা কিন্তু না। হ্যাঁ, এটা প্রাণীজ সোর্স থেকে আমাদের প্রোটিন লাগবে, ডিম খেলেই এনাফ। বা এমন কিছু মাছ পাওয়া যায় যেটা কম দামে পাওয়া যায়, যেটা আমরা যে কোনো স্টেজ থেকে আমরা কিনে খেতে পারি। আবার উদ্ভিজ প্রোটিনেরও কিন্তু দরকার আছে, ডাল এটা একটা উৎকৃষ্ট সোর্স। তার মানে প্রোটিনের ঘাটতি কিন্তু চুল পড়ার একটা অন্যতম কারণ। এরপরে জিঙ্ক, আয়রন, ফলিক অ্যাসিড, ক্যালসিয়াম, এগুলো কিন্তু চুল পড়ার অন্যতম কারণ। তার মানে এই যে ঘাটতিগুলো, এগুলো দেখতে হবে যে আমার মধ্যে আছে কিনা। তো জিঙ্ক সমৃদ্ধ খাবারের মধ্যে অন্যতম হচ্ছে বীজ জাতীয় যে খাবারগুলো, স্পেশালি বাদাম, কুমড়ো বীজ, সিমের বীজ, এগুলোর মধ্যে যথেষ্ট পরিমাণ জিঙ্ক রয়েছে। তো এগুলো খাওয়া হচ্ছে কিনা এটা একটু দেখতে হবে। আয়রনের ঘাটতি কিন্তু চুল পড়ার আমি বলবো যে অন্যতম মূল কারণ। ঠিক আছে, অনেকে কমেন্ট করছে, আসলে কমেন্ট অ্যান্সারটা আমি আগে চুল পড়ার সমস্যার মধ্যে আছি, এখন এটা শেষ করে এরপর আমি কমেন্টে যেটা চোখে পড়বে সেটা আমি রিপ্লাই দিব ইনশাল্লাহ। তো আয়রন, জিঙ্ক সমৃদ্ধ খাবার কিন্তু খেতে হবে। আয়রন সমৃদ্ধ খাবারের মধ্যে রয়েছে, আপনারা জানেন যে কচু শাক, লাল শাক, পালং শাক, কলিজা, এই খাবারগুলোর মধ্যে যথেষ্ট পরিমাণে আয়রন রয়েছে। এগুলো কিন্তু আমার চুল পড়া অনেকটাই প্রিভেনশন নিয়ে আসবে ইনশাল্লাহ। এবং অনেকের মধ্যে দেখবেন পানি ঠিক মতো পান করতে চায় না। আমরা অনেকেই, ছেলেদের ক্ষেত্রে আমি এর আগে অনেকবার বলেছি যে 3 থেকে 3.5 লিটার পানি আমাদেরকে পান করতে হবে। আর মেয়েদের ক্ষেত্রে 2.5 থেকে 3 লিটার পানি এটা পান করতে হবে। যদি না তার কোনো কিডনির ডিজিজ থাকে, সেক্ষেত্রে তার এই এতটুকু পানি লাগবে। এই পানির যদি কম হয়ে যায়, আপনার যদি ডিহাইড্রেশন থাকে, পানি শূন্যতা থাকে, তাহলে কিন্তু আপনার চুল পড়বে। এছাড়াও বংশগত কিছু কারণ থাকে চুল পড়ার, যেমন তার হতে পারে অ্যালোপেশিয়া এরিয়াটা, বা তার বাবার দাদার চুল পড়ার একটা ছিল, তার মধ্যে তার কিন্তু চুল পড়তে পারে। তো এটা একটা ডিফারেন্ট ইস্যু। আর অ্যালোপেশিয়া এরিয়াটা এটা বলি, এটা কিন্তু একটা অটো ইমিউনো ডিজিজ। হ্যাঁ, এক্ষেত্রে কি হয়, আমাদের শরীরের যে ইমিউনি সিস্টেম, এটা আমাদের শরীরের ভিতরের স্পেশালি চুলের গোড়ার যে কোষগুলো আছে, এগুলোকে শত্রু মনে করে ওগুলোকে মেরে ফেলে। বুঝতে পেরেছেন কি? তখন আপনার নতুন চুল গজানো, ওইখানে দেখবেন হঠাৎ করে চুল কোন একটা জায়গায় খালি হয়ে গিয়েছে। সেটা হতে পারে দাড়ির এক জায়গায়, বা মাথার যে কোনো এক সাইডে দেখবেন কোনো চুলকানি নাই, কিছু নেই, খুশকি নাই, হঠাৎ করে দেখবেন চুল নাই। এটা হচ্ছে অ্যালোপেশিয়া এরিয়াটা। তো এটা অটো ইমিউন একটা ডিজিজ। তো এইখানে কিন্তু ভিটামিন ডি এর একটা যথেষ্ট রোল রয়েছে। এবং আমি বলি যে যত রকমের অটো ইমিউন ডিজিজ আছে, এটা নিয়ে আমি পরে আসছি ইনশাল্লাহ, প্রতিকারের ক্ষেত্রে আমি আসবো। অটোইমিউন ডিজিজ থেকে শুরু করে যে কোনো আপনার যেমন হেয়ার ফল, সোরিয়াসিস, হ্যাঁ, এরপরে রিউমাটয়েড আর্থ্রাইটিস, এসএলই, এই যে ডিজিজগুলো অটোইমিউন ডিজিজ, এগুলোতে কিন্তু ভিটামিন ডি এর একদম ক্রুশিয়াল রোল রয়েছে। এটা আমি কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ আলোচনায় নিয়ে আসবো। তো চুল পড়ার মোটামুটি এগুলো হচ্ছে বলা চলে যে মূল কারণ। এছাড়া কিছু ড্রাগ থাকে, যেমন স্টেরয়েড, যদি কেউ অযাচিতভাবে স্টেরয়েড নেয়, আবার প্রয়োজন নেই অ্যান্টিবায়োটিক নিচ্ছে, এটাও কিন্তু চুল পড়ার কারণ হতে পারে। আবার অনেকের আল্লাহ মাফ করে ক্যান্সার হয়ে গেলে তাকে কিমোথেরাপি নিতে হয়, তারও কিন্তু চুল পড়ে যাবে। তো এগুলো হচ্ছে মূল কারণ।
তো প্রতিকারটা আপনারা বুঝতেই পারছেন, কারণগুলোকে যদি আমরা ইনশাআল্লাহ ফাইন্ড আউট করে ওটাকে অ্যাভয়েড করতে পারি, তাহলে কিন্তু প্রতিকার হয়ে যাবে। আপনি পর্যাপ্ত পানি পান করেন, রাতের ঘুমটা ইনশিওর করেন। যদিও আজকে আমরা দেরিতে লাইভে এসেছি, 10:10-15 চলে এসেছি, এটা উচিত হয়নি, কিন্তু আসলে সময়ের স্বল্পতার কারণে কোনো করারও থাকে না আমার ক্ষেত্রে। আপনারা যারা আর্লি ঘুমান, আপনাদেরকে স্বাগতম, আপনারা অবশ্যই ঘুমিয়ে যাবেন, এই লাইভটা চাইলে পরেও দেখতে পারবেন, ঠিক আছে? আপনারা ঘুমিয়ে যেতে পারেন। যেটা বলছিলাম, রাতের ঘুমটা ইনশিওর করবেন। প্রবাসী ভাইরা আপনারা অনেক পরিশ্রম করছেন, অনেকে বলে যে স্যার মাসে 15টা নাইট ডিউটি, ইভেন এমনও আছে যে সপ্তাহে নাকি 5 দিন নাইট ডিউটি করে। এটা কেমন কথা? আমরা তো অ্যানালাইসিস করে দেখেছি মাসে সর্বোচ্চ একটা নাইট। কিভাবে কভার করবেন সেটা আমি জানি না। রাতে একটার বেশি নাইট করলে তার ডেফিনেটলি তার স্বাস্থ্য ঝুঁকি বাড়বে, তার টেস্টোস্টেরন লেভেল কমে যাবে, হরমোনাল ইমব্যালেন্স হবে, সেটা ছেলে হোক মেয়ে হোক যে কেউ হোক, চুল পড়ে যাবে, আর তার শরীরে যে হচ্ছে যেটা স্বাভাবিক যে তার একটা কর্ম উদ্যম সেটা থাকবে না, শরীর দুর্বল হয়ে যাবে, পরের দিন দেখবেন যে মাথা ভার হয়ে থাকবে, কাজের কোনো মনোযোগ থাকবে না। তার মানে রাতের ঘুমটা আপনাকে ইনশিওর করতে হবে। এবং স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন, এগুলো ভাই চুল পড়ার থেকে শুরু শুধু শুধু না, আমাদের পুরো মানে সিস্টেমটাকে একদম লস করে ফেলে। তার মানে স্ট্রেস থেকে আমাদেরকে বের হতে হবে, এবং স্ট্রেস থেকে বের হওয়ার একমাত্র উপায় হচ্ছে আপনি নামাজটা ঠিক মতো পড়বেন, সহিভাবে নামাজ আদায় করেন, নামাজে দাঁড়িয়ে মনোযোগটা দেওয়ার চেষ্টা করেন, যে আল্লাহ আপনাকে দেখছে, দেখবেন যে ইনশাআল্লাহ আপনার নামাজে মনোযোগ চলে আসবে। এবং নামাজে যখন মনোযোগ আসবে, আপনি যখন সিজদা, রুকু এগুলো ঠিক মতো দিবেন, আপনার ব্লাড সার্কুলেশন ঠিক হবে, ইনশাআল্লাহ ব্রেইনটা কুল হবে, স্ট্রেসটা অটোমেটিক রিলিফ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর প্রতি ওয়াক্ত নামাজ শেষে আপনারা বুক ভরে শ্বাস নেবেন, বুক ভরে শ্বাস নিয়ে শ্বাসটা ধীরে ধীরে কিছুক্ষণ আটকে রেখে ধীরে ধীরে ছাড়বেন। এতে করে আপনার স্ট্রেস লেভেল অনেকটা কমে আসবে, ডিপ্রেশনটা কমে আসবে ইনশাল্লাহ। আর প্রচুর পানি পান করবেন। এছাড়া প্রোটিন সমৃদ্ধ খাবারগুলো খাওয়ার চেষ্টা করবেন, দুধ, ডিম, মাছ, মাংস। এছাড়া আপনার বীজ জাতীয় খাবার খাবেন, জিঙ্কের ঘাটতি পূরণ হবে। আয়রন সমৃদ্ধ খাবার বলেছি, যেটা কচু শাক, লাল শাক, পেয়ারা, কলা, এগুলো খাবেন। পটাশিয়াম সমৃদ্ধ খাবার, আপনার কলার মধ্যে রয়েছে পটাশিয়াম, আপনার ইয়েতে পেয়ারার মধ্যে রয়েছে পটাশিয়াম, এগুলো আপনার খাওয়ার চেষ্টা করবেন। এগুলো খেলে আপনার দেখবেন যে একটা ব্যালেন্স ডায়েটের মধ্যে চলে আসবেন। পানি পর্যাপ্ত পান করবেন, ছেলেদের ক্ষেত্রে 3 থেকে 3.5 লিটার, মেয়েদের ক্ষেত্রে 2.5 থেকে 3 লিটার। এটা পানি পান করলে এবং ব্যালেন্স ডায়েট যদি আপনি মেনটেন করেন, রাত যদি না জাগেন, দুশ্চিন্তা মুক্ত থাকে, আপনার চুল পড়ার সমস্যা অনেকটা সমাধান হয়ে যাবে। আচ্ছা, কিছু প্রশ্ন করছে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করছি। অনেকে হয়তো বা অনেক প্রশ্ন অলরেডি করে ফেলেছেন। যত কমেন্ট আসছে আসলে খুব দ্রুত কমেন্ট গুলো চলে যাচ্ছে। ঘুম হয়, আমি কি করবো ভাই, ঘুম কম হয়। আচ্ছা, ঘুম কম হলে আমি বলেছি যে ইপসম লবণটা আপনি ব্যবহার করতে পারেন, ন্যাচারাল ইপসম লবণ, যেটা ফুড গ্রেড যুক্ত, এটা আপনি ব্যবহার করেন। এটা আপনি 1 লিটার পানির মধ্যে 4-5 চা চামচ ইপসম লবণ মিশিয়ে জাস্ট রাতে ঘুমানোর আগে 10-15 মিনিট আপনার পায়ের পাতাগুলো ভিজিয়ে রাখবেন অথবা হাতগুলো ভিজিয়ে রাখবেন। এতেই দেখবেন যে ইপসম লবণটা আপনার চামড়ার সাথে স্কিনের ভিতরে চলে গিয়েছে, আপনার মাসেলগুলো রিল্যাক্স হবে, ব্রেইনটা ঠান্ডা হবে, ইনশাল্লাহ চমৎকার ঘুম হবে। ঠিক আছে, এখন আমি আমার এই যে প্রশ্ন, এতগুলো কোশ্চেন, অনেকগুলো কোশ্চেন, এগুলো আমি এদিকে যাব না। এখন আপনারা লাইভে যারা কোশ্চেন করতেছে, আমি এগুলো অ্যান্সার দিচ্ছি, নাহলে আসলে আপনারা হয়তো অনেকে বিরক্ত হয়ে যাবেন। ফাঙ্গাল ইনফেকশন নিয়ে আমি অনেক কথা বলেছি। এটা আমরা জানি যে ডাউট বা রিংওয়ার্ম, যেটা আমি বলেছি যে এটার অন্যতম মূল কারণ হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন। তো এটা কিন্তু আমরা টাইট ফিটিং কাপড়গুলো পরি, স্পেশালি যে শরীরের ভাঁজগুলোতে ঘাম জমে যায়, সেখান থেকে কিন্তু এই ফাঙ্গাসটা গ্রো হয়, ওইখান থেকে আপনার দাঁতটা একদম বিস্তার লাভ করে। এবং সঠিক মতো যদি আপনি অ্যান্টিফাঙ্গাল ক্রিম, শ্যাম্পু, ওষুধ টেক করতে না পারেন, ভুলভাল যদি চিকিৎসা নেন, স্টেরয়েড নেন, তাহলে কিন্তু কিছুদিনের জন্য আপনার হয়তোবা দমন থাকবে, রিলিফ পাবেন, এরপর আবার সিভিয়ার আকার ধারণ করবে। তো এই কাজটা করবেন না, আপনারা প্রপার ট্রিটমেন্টটা নেবেন। আপনাদের অবশ্যই দেখবেন নিকটস্থ কেউ একজন এমবিবিএস ডক্টর আছে বা স্কিন স্পেশালিস্ট আছেন, ওনাকে দেখিয়ে আপনারা প্রপার ট্রিটমেন্টটা নেবেন। ঠিক আছে, এরপরে বলেছেন ছেলের থাইরয়েড সমস্যার সমাধান। আচ্ছা, থাইরয়েড সমস্যাটা তো আসলে ছেলে মেয়ে উভয়েরই হতে পারে। থাইরয়েড সমস্যাটা কিন্তু এটা আপনার চুল পড়ার অন্যতম কারণ, এটা আমি বলতে ভুলে গিয়েছিলাম। এবং পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, মেয়েদের পিকস, যেটা এটা কিন্তু চুল পড়ার কারণ। এবং এটার ক্ষেত্রে আসলে পরীক্ষা না করে বুঝতে পারবেন না আপনি, সেরাম টিএসএস লেভেলটা দেখতে হয়, ওইটা দেখে যদি আপনার সমস্যা থাকে সেই অনুযায়ী ওষুধ দিলেই কিন্তু ইনশাল্লাহ থাইরয়েড লেভেলটা একদম কারেক্টেড হয়ে যায়। এবং এখন কিন্তু থাইরয়েড মানে হরমোনের যে ডিসঅর্ডার, এটার কারণে পেশেন্টের সংখ্যা কিন্তু অনেক বেশি। তো এই জিনিসটা মাথায় রাখবেন অবশ্যই। পরের প্রশ্ন দেখি একটু। আচ্ছা আচ্ছা, আপনারা বলেছেন যে পাইলসের সমস্যা, এটা নিয়ে একটু বলি।
দেখেন পাইলসের সমস্যা কিন্তু আসলে আমি বলছি ইনশাল্লাহ আপনি যদি নিয়ম মানেন আপনার তেমন কোনো ওষুধও লাগবে না, অপারেশন তো দূরের কথা। আমি বলছি আপনাকে, আপনি শুনেন মনোযোগ দিয়ে। পাইলস বা হচ্ছে যে হিমোরয়েডস যেটাই বলি, অশ্বরোগ অনেকে চিনেন এটাকে, এবং অ্যানাল ফিসার, অ্যানাল ফিস্টুলা, এগুলো খুব কাছাকাছি ধরনের রোগ, একটু ভেরিয়েশন রয়েছে। তো পাইলস মূলত হয় আপনার কনস্টিপেশন থেকে, যাদের কোষ্ঠকাঠিন্য রয়েছে, পায়খানা কষা, তারা দেখবেন যে দীর্ঘক্ষণ ধরে টয়লেটের মধ্যে বসে থাকে, চাপ দেয়, এতে করে অ্যানাল রিজনে মানে আমাদের মলদ্বারের যে রক্তনালীগুলো আছে এগুলো ফুলে যায়। ফুলে যাওয়ার পরে দেখবেন যে রক্ত মানে আমাদের মলদ্বারটা চিকন হয়ে যায়, পরে পরবর্তীতে আরো টয়লেট আসতে ক্লিয়ার হয়, পায়খানাটা বের হতে আরো কষ্ট হয়। তখন দেখবেন যে ওই পায়খানা রাস্তা দিয়ে ব্লাড যাচ্ছে, বা দেখবেন যে একটা মাংসপিণ্ড বের হয়ে আসতেছে, এটা কিন্তু পাইলস। তো এটার জন্য আমি বলবো আপনি কয়েকটা জিনিস মানেন, সাদা চালের ভাত বাদ দিয়ে লাল চালের ভাত খান। আমি আপনাকে ইনশিওর করছি ইনশাল্লাহ আপনার শুধু সাদা চালের ভাত বাদ দিয়ে লাল চালের ভাতে যান, আপনার পাইলসের সমস্যা, অশ্বরোগের সমস্যা, অ্যানাল ফিশন, অ্যানাল ফিস্টুলার, এটার সমস্যা 90% ইনশাল্লাহ সলভ হয়ে যাবে, 90%। আর তেল মশলা ঝালটা একটু কম খাবেন, চেষ্টা করবেন যে মরিচটাকে অ্যাভয়েড করার, সামুদ্রিক মাছটাকে অ্যাভয়েড করবেন, বেগুন জাতীয় খাবারগুলো খাবেন না। আর সকালবেলা উঠে খালি পেটে বেলের শরবত খাবেন, 1 গ্লাস বেলের শরবত, এটা খুবই উপকারী, খুবই উপকারী। বেলের শরবত খাবেন, আর রাতে সম্ভব হলে 1 গ্লাস পানিতে 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মেথি ভিজিয়ে রাখবেন, সকালে চিয়া সিড মিশিয়ে ওই পানিটা পান করবেন। আর যে খাবারটাই খাবেন অনেকক্ষণ চিবিয়ে নরম করে গিলবেন। আপনি জাস্ট এই কয়েকটা জিনিস মেনে চলেন, আপনার পাইলসের সমস্যা থাকবে না। 1 মাস মানার পরে আপনি আমাকে বলেন যে আপনি বলেছেন আমি মানছি কিন্তু কাজ হয়নি। আপনি দেখেন আপনার কোনো ডাক্তার, মানে আমি বলছি যে যদি প্রাথমিক অবস্থায় থাকে ডাক্তার দেখাতে হবে না, আর যদি একদম মানে খুব সিভিয়ার পর্যায়ে চলে যান সেক্ষেত্রে তো অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে। সেক্ষেত্রে আমি বলি এটারও সুযোগ আছে, যদি আপনাকে ডাক্তার দেখে বুঝতে পারবে। তবে আমি যেটা বলছি আপনি লাইফ স্টাইলটা মেনটেন করেন, সকালবেলা খালি পেটে বেলের শরবত, লাল চালের ভাত খান। ভাই বিশ্বাস করেন, সাদা চালের মধ্যে হোয়াইট সিমেন্ট রয়েছে, ইউরিয়া রয়েছে, এবং এমন কিছু কেমিক্যাল থাকে যেটা আমাদের ক্যান্সার হওয়ার ঝুঁকি বাড়ায়, আমাদের অবেসিটির ঝুঁকি বাড়ায়, আমাদের দেখা যায় যে যত রকমের পাইলসের সমস্যা, অ্যানাল ডিভিশনের যত সমস্যা, ইন্টেস্টাইনাল ক্যান্সার, হ্যাঁ কোলন ক্যান্সার, এই যে ক্যান্সারের ঝুঁকি বাড়ছে, এর পিছনে সাদা চাল দায়ী। হয়তো 10-15 টাকা চালের কেজিতে দাম বেশি হবে লাল চাল, তারপর আপনার লাল চালটা ম্যানেজ করেন। বিশ্বাস করেন, আপনি লাল চাল খেয়ে দেখেন, এখানে ফাইবার রয়েছে, এখানে ভিটামিন B1, B12 রয়েছে, এখানে বিভিন্ন মিনারেল রয়েছে, জিঙ্ক আছে, আয়রন আছে। আপনি এইটা খাবেন, আপনার মানে কনস্টিপেশনের সমস্যা দূর হবে। আমরা তো ডায়াবেটিস রোগীদেরকে বলি যে সাদা চালের ভাত খাবেন না, ভাত কমায় দেন, গ্লুটেন যুক্ত খাবার কমায় দেন, আটা ময়দা যুক্ত খাবার কমায় দেন, মিষ্টি জাতীয় খাবার কমায় দেন। কিন্তু ডায়াবেটিস রোগীরাও লাল চালের ভাত খেলে তেমন একটা সমস্যা হবে না। এর জন্য বলছি আপনারা লাল চালের ভাত খান, এটা অনেক ফাইবার রয়েছে, টয়লেটটা ক্লিয়ার থাকে, পেটের সমস্যার সমাধান হবে, এবং ইনশাল্লাহ আপনি দীর্ঘ জীবন পেতে আল্লাহ যদি সহায় হয় ইনশাল্লাহ একটা হেল্পফুল রোল প্লে করবে এই লাল চালের ভাত। ঠিক আছে, এই জিনিসটা মেনটেন করেন। আচ্ছা, কয়েকটা কোশ্চেন নিয়ে নেই। খাওয়ার সময় নাক দিয়ে পানি পড়ার কারণ জানতে চাচ্ছে। আচ্ছা, এটা আসলে নার্ভাস সিস্টেমের একটা সমস্যা হতে পারে। ঠিক আছে, আমাদের যে নার্ভ গুলো এসেছে, ফেসিয়াল নার্ভ, হ্যাঁ, এরপরে হচ্ছে যে আপনার ইন্টারকিলিয়ান রিজিয়ন থেকে যে নার্ভ গুলো এসেছে, তো এই নার্ভের মধ্যে যদি ব্রেইন থেকে যে নার্ভ গুলো আমাদের ফেসের মধ্যে সাপ্লাই দিচ্ছে, ফেসিয়াল যে মুভমেন্টটা, যে নার্ভ গুলো কন্ট্রোল করে, ফেসিয়াল নার্ভ, এগুলো যদি ডিসফাংশন হয় তখন কিন্তু আপনার দেখা যায় বেলস পালসি বলে একটা কথা আছে। সেক্ষেত্রে আপনার মুখে আপনি খাবার ধরে রাখতে পারবেন না, নাক দিয়ে পানি আসতে পারে, আবার অন্য কোনো কারণও হতে পারে। তো আপনার এটা হয়েছে কিনা একজন ডক্টরকে দেখিয়ে, ওনারা জাস্ট একটা ফিজিক্যাল এক্সামিনেশন করলে বোঝা যায় যে আপনার নার্ভের মানে ফেসিয়াল নার্ভ বা অন্যান্য নার্ভের ফাংশন ঠিক আছে কিনা, এটা দেখে তারপরে চিকিৎসাটা দিতে হবে। এরপরে কোশ্চেন করেছেন যে ঘুম হয় না নিয়ে পরামর্শ দিয়েছি, ইপসম লবণ ব্যবহার করেন, রাতের আমলগুলো করেন, সূরা মুলক পড়েন, আয়াতুল কুরসি পড়েন, সূরা বাকারার শেষ 2 আয়াত পড়েন, 3 কুল পড়েন, 33 বার করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়েন। এটা পড়ার পরে 2 রাকাত নফল নামাজ পড়ে ইনশাআল্লাহ ডান কাঁধ হয়ে ঘুমাতে যান, আল্লাহ সাহায্য করবে, চমৎকার ঘুম হবে। এবং ইপসম লবণটা তো বলেছি। আমার হাতের বুড়ি আঙ্গুল পুজ হয়েছে। আচ্ছা, পুজ হলে তো এটা আপনাকে পুজটা বের করে দিয়ে সেখানে আমরা অ্যান্টিবায়োটিক দিই 7 দিনের জন্য, ব্যথার ওষুধ দিই, এটা অ্যান্টি আলসার দিয়ে এমনি সুস্থ হয়ে যায় ইনশাল্লাহ। তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, তাহলেই হবে। ডায়াবেটিস সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। যদি প্রপার ট্রিটমেন্ট নেন ডায়াবেটিস রোগীরা অবশ্যই আপনার কনসিভ করা সম্ভব, এটা অবশ্যই সম্ভব। আলহামদুলিল্লাহ ভালো আছি। আর চুল পড়া নিয়ে আমি বলেছি, লাইভটা শেষ হলে আপনারা শুনতে পারবেন এটা। আচ্ছা, ব্রনের আচ্ছা
ব্রণের দাগ দূর করার জন্য বলেছেন। আসলে এটা অন স্ক্রিন কিভাবে বলি, তারপর আমরা এটা তো না দেখলে বোঝা মুশকিল। তবে আমরা ব্রণের ধরন দেখে আসলে ক্লিন্ডামাইসিন জেল বা বেনজেল পারক্সাইড বিভিন্ন রকমের কম্বিনেশনে আমরা দিয়ে থাকি নরমালি। আরো কিছু আছে, ভিটামিন এ সমৃদ্ধ কিছু ওষুধ আছে, ক্রিম আছে। তো